আজ 27শে ফেব্রুয়ারি 2026 তারিখের প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো শিরোনাম দেখে নেওয়া যাক। ওকে, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব, সুদসহ কৃষি ঋণ মৌকুব করার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। এছাড়া আমরা দেখব যে শাস্তি না হয় বাংলাদেশ ব্যাংকে বারবার বিশৃঙ্খলা, মব কালচার শেষ, যেন কথার কথা না হয়। এখন এই মব কালচার নিয়ে যে বাংলাদেশ ব্যাংকের যে প্রেক্ষাপট, যে সাবেক গভর্নর, 13তম গভর্নর আহসান এস মনসুরকে যে বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবে বিতাড়িত করা হলো, এখানে যে একটা মব কালচার রয়েছে, এই কালচার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ওকে, অভিমত বিশ্লেষণে বেলুচিস্তানে 25শে মার্চ কী শুরু হয়েছিল, আমরা এই আর্টিকেলটি দেখব। এই আর্টিকেল রিলেটেড যে বাংলাদেশ সিনড্রোম, বেলুচিস্তানের প্রেক্ষাপটে বাংলাদেশ সিনড্রোম, সেটি দেখব। সেটি দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মতামতে রয়েছে সম্পাদকীয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বদল, এত অপমানজনক অপসারণ কি তার প্রাপ্য ছিল, এটি আমরা দেখব। এছাড়া দেখব যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থনৈতিক যুদ্ধ নিয়ে 3টি ভুল ধারণা, ওকে, ম্যাক্সিমিলিয়ান হেজের লেখা। এছাড়া অর্থ বাণিজ্যতে দেখব যে কর্মসংস্থান ও সুধার সহনীয় করার জোর দেওয়া হয়েছে এবং ব্যবসায়ী গভর্নরের কাছে বেশি প্রত্যাশা ব্যবসায়ীদের, তো কী ধরনের প্রত্যাশা তারা রাখছেন সেটি আমরা দেখব। এছাড়া বিদেশি ঋণ যত এসেছে পরিশোধ হয়েছে তার বেশি, এই 10টি সিলেক্টেড আর্টিকেল আমরা দেখব, আমাদের চাকরি প্রস্তুতিতে হেল্প করবে এবং পাশাপাশি এই যে তথ্য বা নলেজ গ্যাদার করতেও হেল্প করবে। চলুন শুরু করা যাক। ওকে, সবার প্রথমে দেখি যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মাফ করার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আচ্ছা, এই আর্টিকেলটির পৃষ্ঠা 4 নম্বর কলমে দেখি, 5 নম্বর কলমে দেখি। ওকে, আর্টিকেলটির বাকি অংশটা দেখি যে এখানে কী বলা হয়েছে। ওকে, বিএনপির ইশতেহারে 5টি ভিত্তি রয়েছে, সে ভিত্তিগুলো নিচে লিখেছি। যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, পাশাপাশি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি এবং সংহতি, এই 5টি ব্যবস্থা কথা উল্লেখ রয়েছে। যে এই 5টি ব্যবস্থা, 5টি ভিত্তি, এই 5টি ভিত্তির ওপর নির্ভর করে এই বিএনপির যে ইশতেহার গঠন করা হয়েছিল সেটি আমরা আবার দেখি যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি এবং সংহতি। আচ্ছা, এখানে পরবর্তী অংশে এখানে কিছু কথা রয়েছে যে কৃষি ব্যাংকে বেশি এই যে ঋণ, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরে ডিসেম্বর পর্যন্ত মোট কৃষি ঋণের পরিমাণ কত ছিল, যে 62,723 কোটি টাকা। এর মধ্যে যাদের ঋণ 10,000 টাকা পর্যন্ত রয়েছে তারাই কিন্তু মৌকুব সুবিধা পাবেন। যাদের ঋণ 10,000 টাকা, 10,000 টাকার বেশি হলে তারা ঋণ মৌকুবের সুবিধা পাবেন না, কিন্তু যাদের ঋণ 10,000 টাকা তারা কৃষি ঋণ মৌকুবের সুবিধা পাবেন। তো এখান থেকে কিন্তু আমার নিশ্চিত হচ্ছে যে ভবিষ্যতে যারা কৃষি ঋণ নেবে তারা সাধারণত 10,000 টাকার মধ্যেই তাদের লোনের অ্যামাউন্টটা 10,000 টাকার মধ্যে রাখার চেষ্টা করবে। এই লোন মৌকুবটা বর্তমান সরকারের অবশ্যই কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু এটিও মাথায় রাখতে হবে কি যে এই যাতে কৃষকেরা বারবার লোন নিয়ে এরকম যাতে লোন রিবেট বা লোন মৌকুবের কোনো অপেক্ষায় না থাকে। ওকে, এখন এই যে কৃষি ঋণ মৌকুবের পাশাপাশি কিছু পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে এখানে, সেগুলো আমি এখানে সুন্দর করে পয়েন্ট আউট করছি, সেটা আমরা দেখি। যে ঋণ মৌকুবের পাশাপাশি যে আর যা পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলো দেখে আমরা, যে টেকসই কৃষি সহায়তা নিশ্চিত করতে হবে, ফসল বীমা নিশ্চিত করতে হবে, সহজ শর্তে পুনঃ অর্থায়ন করতে হবে এবং ন্যায্য মূল্য নিশ্চিতকরণ করতে হবে। শুধু ঋণ মৌকুব করলে হবে না, পাশাপাশি এগুলোর দিকেও নজর দিতে হবে। চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, এখানে আর্টিকেল রয়েছে যে শাস্তি না হয় বাংলাদেশ ব্যাংকে বারবার বিশৃঙ্খলা, এটা আপনারা দেখে নিতে পারেন, গুরুত্বপূর্ণ কিছু নেই।
আচ্ছা আমরা এটা দেখি একই রকম সব আর্টিকেল বাংলাদেশ ব্যাংক রিলেটেড ছিল 27শে ফেব্রুয়ারির। আচ্ছা এটা দেখি যে মব কালচার শেষ যেন কথার শেষ না হয়, এই আর্টিকেলটা আমরা দেখি যে এখানে বলা হচ্ছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 209টি আসন লাভ করেছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আচ্ছা এখানে আরও একটু কথা বলা হচ্ছে যে ঘর পুরা গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। হ্যাঁ এটা একটি ওকে একটি প্রবাদ বাক্য যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এটার ইংরেজি যদি আমরা করি সেটা হবে এ বার্নড চাইল্ড রেডস দ্য ফায়ার, এ বার্নড চাইল্ড রেডস দ্য ফায়ার। এই আর্টিকেলের বাকি অংশ দেখে নেওয়া যাক। আচ্ছা মব কালচার শেষ যেন কথাটা শেষ না। আচ্ছা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পেয়েছি যে মব কালচার যেটাকে উদ্দেশ্য করে করা হয়েছে যে নির্বাচিত সরকার আসার পরেও যে বাংলাদেশের মব কালচারের যে প্রাথমিক দৃষ্টান্ত যা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে হয়েছিল, সাবেক গভর্নর আহসান এস মনসুরকে বিতাড়িত করার মাধ্যমে তার প্রেক্ষাপটে বলা হচ্ছে যে মিস্টার মনসুরের কিছু অবদান রয়েছিল, সে অবদান বা সফলতা সত্ত্বেও কিন্তু তাকে একটু হেনস্থা করা হয়েছিল, তাকে তাকে তার পদে আসীন থাকতে দেওয়া হয়নি, তার চুক্তির মেয়াদ এখনও 2 বছর ছিল, সেটাও তাকে পূর্ণ মেয়াদে কাজ করতে দেওয়া হয়নি। তো দেখি যে আহসান এস মনসুরের কী সফলতা রয়েছে। আচ্ছা সফলতার মধ্যে রয়েছে ডলারের মূল্য বৃদ্ধির কারণে ব্যবসায়ীদের ভুগতে হয়েছে, সেই কারণে ডলার সংকট কাটিয়ে মুদ্রাটির দাম স্থিতিশীল করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন। ডলার সংকট কাটিয়ে মুদ্রাটির দাম স্থিতিশীল করা। এবং 2 বলা হচ্ছে যে বৈদেশিক মুদ্রার মজুদ স্বস্তিজনক অবস্থায় ছিল। 3 নম্বর বলা হচ্ছে যে লুকিয়ে থাকা যে খেলাপি ঋণের প্রকৃত চিত্র সেটা কিন্তু সাবেক গভর্নরের সময় প্রকাশিত হয়েছে, খেলাপি ঋণের প্রকৃত চিত্র। এবং কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক খাতে 34% বা 6.5 লক্ষ যে 6,40,000 কোটি টাকা খেলাপি ঋণ ক্লাসিফাইড লোন হয়ে গেছে 6,40,000 কোটি টাকা। 4 নম্বর বলা হচ্ছে অনিয়ম এবং দুর্নীতির কারণে টাকা ফেরত দিতে না পারে ইসলামী ব্যাংক 5টা ব্যাংকে একত্রিত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। 5 নম্বরে বলা হচ্ছে যে খেলাপি ঋণের বড় অঙ্কের অর্থ পাচার হয়ে গেছে, এসব অর্থ উদ্ধারে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ব্যাংকগুলো। 6 বলা হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠান তৎকালীন প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের পাশাপাশি কী রয়েছে এসালম গ্রুপ, বেক্সিমকো, জেমকন, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, শিকদার গ্রুপ সহ বিভিন্ন যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এসব প্রতিষ্ঠানের নামে লুট হওয়া অর্থ দেশ এবং বিদেশ থেকে উদ্ধার করার কাজ করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানো, দক্ষতা বৃদ্ধি এবং ব্যাংক খাতে সংস্কারের বিস্তৃত উদ্যোগ নিয়েছিলেন আহসান এস মনসুর। 8 নম্বরে বলা হচ্ছে যে মূল্যস্ফীতি 12 থেকে 9% নিচে নেমে এসেছে, যে 12% ছিল তাদের দায়িত্ব গ্রহণের আগে, সেটা বর্তমানে হয়ে গেছে যে 8-9% আশেপাশে। এছাড়া বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে আনা বেড়েছে, যে একটা ফর্মাল চ্যানেল ব্যাংকিং চ্যানেল, সেখানে কিন্তু বৈদেশিক মুদ্রা ইনফ্লুয়েন্স হয়েছে। ফর্মাল চ্যানেলগুলোর মাধ্যমে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে। আগে বিভিন্ন হুন্ডি বা বিভিন্ন অপমাধ্যমে আসতো, সেগুলো অনেকটা বন্ধ করা গেছে। এবং 10 নম্বর বলা হচ্ছে যে ব্যাংকের বেনামি ঋণ সেটা হচ্ছে বন্ধ হয়েছে এবং অনিয়ম এবং দুর্নীতি কঠিন হয়েছে। আচ্ছা চলেন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা এখানে যে আর্টিকেলটি রয়েছে যে নতুন গভর্নর কতটা নির্মোহভাবে কাজ করতে পারে, টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি প্রশ্ন, যে নতুন গভর্নর কতটা নির্মোহভাবে কাজ করতে পারেন। আমার কিন্তু ইতিমধ্যে জেনেছি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর জনাব মোহাম্মদ মোস্তাকুর রহমান, আর তিনি 14তম গভর্নর। যেহেতু তিনি ব্যবসায়ী এবং ব্যবসায়ী হিসেবে বাংলাদেশের একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসেবে নিয়োগদান করা হয়েছে, ঠিক আছে। সো এই জায়গাতে স্বার্থের সংঘাত, যেহেতু তিনি ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ডের লোক, এই জন্য তাকে হয়তো ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেক সময় অনেক নীতি গ্রহণ করা লাগতে পারে, যেটাকে আমরা স্বার্থের সংঘাত হিসেবে জানি। সো সেই জায়গাতে টিআইবির প্রশ্ন করা হচ্ছে যে নতুন গভর্নর কতটা নির্মোহভাবে কাজ করতে পারবেন। আচ্ছা এখানে বলা হচ্ছে যে একজন তৈরি পোশাক শিল্প ও আবাসন ব্যবসায়িক কর্পোরেট স্বার্থের প্রভাবমুক্ত হয়ে মূল্যস্ফীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা ও
আর্থিক খাতের স্থিতিশীলতা ও ব্যাংক খাতের সুশাসন নিশ্চিতে গভর্নর হিসেবে কতটা নির্মোহভাবে দায়িত্ব পালন করতে পারেন এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন টিআইবি। সো এখানে বলা হচ্ছে, আচ্ছা, টিআইবি নির্বাহী পরিচালক হচ্ছেন ইফতেখারুজ্জামান। আচ্ছা, এখানে দেখি যে কী বলা হচ্ছে যে আচ্ছা, একজন ঋণগ্রস্ত ব্যবসায়ী যার বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলকরণের অভিজ্ঞতা রয়েছে, তিনি তৈরি পোশাক শিল্প ও রিহ্যাবের মতো খাতের নীতি দখলে সুবিধাভোগী এমন একজনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের প্রভাব বাংলাদেশ ব্যাংক খাতের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, এটাই হচ্ছে প্রশ্ন। সো দেখা যাক আসলে আমাদের 14তম গভর্নর জনাব মোহাম্মদ মুস্তাকুর রহমান কীরকম পদক্ষেপ গ্রহণ করেন। চলুন পরবর্তী আর্টিকেলে। অভিমত বিশ্লেষণ পাতায় যে আর্টিকেলটি রয়েছে যে বেলুচিস্তানে 25শে মার্চ কি শুরু হয়েছিল। আচ্ছা, এটা মূল পয়েন্টগুলো দেখি, 2 পর্বের, এটা প্রথম পর্ব। মূল পয়েন্টগুলো দেখি, তারপর আমরা বাংলাদেশ সিনড্রোম পড়বো। সেটা দেখলে আমাদের আইডিয়াটা হয়ে যাবে, আইডিয়া লাভ করব। এখানে বলা হচ্ছে যে বেলুচিস্তানে স্থানীয়দের রাজনৈতিক অসন্তোষ অন্তত 7 দশক 70 বছর পুরনো। তবে একটা বিষয়, আর রাজনৈতিক অসন্তোষে সীমিত নেই, চেহারা নিয়েছে যুদ্ধের। এটা যে রাজনৈতিক অসন্তোষ সেখান থেকে বেরিয়ে এখন যুদ্ধের রূপ নিয়েছে। বেলুচিস্তানের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে বাংলার কিছুটা মিল থাকলেও সমাজ গঠন অনেকটা আলাদা। প্রদেশের মানুষ বিভিন্ন ট্রাইবে বিভক্ত। আর চীনের আন্তর্জাতিক বিনিয়োগের একটি বড় ভরকেন্দ্র বেলুচিস্তান। এখানে পাকিস্তানের সঙ্গে মিলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে। এখন আমাদের যে, আচ্ছা, এখানে মূল পয়েন্টগুলো একটু দেখে আসি যে কেন পাকিস্তানের বালুচদের সন্তুষ্ট করতে পারছে না। ওকে, বাংলাদেশ 25শে মার্চ রাতকে কালার হিসেবে পালন করা হয়। বালুচরা তাদের এবারকার সশস্ত্র প্রতিরোধের নাম দিয়েছে হেরফ 2। যে স্থানীয় ভাষায় এই হেরফ অর্থ হচ্ছে কালো ঝড় বা ঝোড়ো শক্তি, হেরফ 2। হ্যাঁ, তার মানে হেরফ 1 কিন্তু আগে হয়েছে। হেরফ 1 তারা গত অক্টোবরে, আচ্ছা, হেরফ 1 শুরু করে তারা গত অক্টোবরে জনপ্রিয় বালুচ কবি করিম দস্তির কবিতায় এবার এরকম ঝড়ো শক্তির আহ্বান দেখা যায়। কারণ পাকিস্তানের কাঠামোতে পাঞ্জাব এবং সিন্ধু যেখানে তুলনামূলকভাবে শান্ত, বেলুচিস্তান এত অস্থির। ওকে, কেন? কারণ প্রথমত ব্রিটিশ শাসনামলে এই জনপদের অনেক জায়গায় কি স্বায়ত্ত শাসন, একটা অটোনমি বা একটা অটোনমাস সিস্টেমের মধ্যে দিয়ে যেত বা অটোনমি ভোগ করতে পারতো। কিন্তু পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান রাষ্ট্র কাঠামোতে সেটা তারা হারিয়ে ফেলেছে। দ্বিতীয়ত আয়তনে, এটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ কিন্তু বালুচিস্তান। ওকে, 39% হলেও দেশটির রাজনীতি এবং সামরিক বেসামরিক আমলাতন্ত্রে বালুচদের হিস্সা অতি নগণ্য। ওকে, যেখানে 334টি আসন, পাকিস্তানের 334টি আসনে জাতীয় পার্লামেন্টে বালুচদের আসন রয়েছে মাত্র 20টি। 336টি আসনের মধ্যে মাত্র 20টি। সেখানে পাঞ্জাবের জন্য রয়েছে 173টি, সিন্ধুর জন্য রয়েছে 75টি। ওকে, বালুচদের কম আসনের যুক্তি হিসেবে বলা হয় তারা জনসংখ্যায় কম। ঠিক আছে, এটা অবশ্যই কি বৈষম্য। ওকে, প্রদেশ জুড়ে প্রচুর খনিজ এবং পাশে সমুদ্র বন্দর সুবিধার পরও বেলুচিস্তানের মানুষ বেশ দরিদ্র। আচ্ছা, এই বাংলাদেশ সিনেমাটা দেখি, এখানে কি বলা হচ্ছে। আর আকবর বুগাতি যে কেবল, আচ্ছা, আকবর বুগাতি হচ্ছে স্বাধীনতাকামী বুগাতি ট্রাইবের প্রধান ছিলেন। আচ্ছা, বালুচিস্তানের প্রেক্ষাপটে বাংলাদেশ সিনেমা, এটা দেখলে আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। এখন দেখি বেলুচিস্তানের প্রেক্ষাপটে বাংলাদেশ সিনেমা বলতে কী বোঝাচ্ছে যে পাকিস্তানের বর্তমানে বেলুচিস্তান প্রদেশের রাজনৈতিক এবং বিচ্ছিন্নতাবাদী পরিস্থিতির সাথে 1971 সালের পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের পরিস্থিতির সাদৃশ্যকে বোঝানো হয়। পাকিস্তানের নীতি নির্ধারক ও বিশ্লেষকদের মধ্যে আতঙ্ক কাজ করে যে বেলুচিস্তানের দীর্ঘদিনের বঞ্চনা বিদ্রোহে পরিণত হয়তো 1971 সালের মতোই দেশটির আরেকটি বিভক্তির দিকে নিয়ে যেতে পারে। এখন এই ধারণার প্রধান দিকগুলো দেখি। সম্পদের মালিকানা, যে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম ও খনিজ সম্পদের সবচেয়ে সমৃদ্ধ প্রদেশ, যে গ্যাস, সোনা এবং তামা রয়েছে পর্যাপ্ত, কিন্তু অর্থনৈতিকভাবে এটি সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল। যে স্বাভাবিকভাবে একটি অঞ্চল থেকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে সেই অঞ্চলের উন্নতি করা সম্ভব, কিন্তু বেলুচিস্তানের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। একটা বৈষম্যের শিকার হচ্ছে তারা। আর ঐতিহাসিক সাদৃশ্য রয়েছে যে 1971 সালে পূর্ব পাকিস্তানের যে পাট ও চায়ের যে সম্পদ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যবহৃত হতো, কিন্তু বাঙালিরা বঞ্চনার শিকার হতো। ঠিক তেমনিভাবে বর্তমানে বালুচরা অভিযোগ করে যে তাদের গ্যাস ও বন্দর গদর থেকে আসা লভ্যাংশ পাঞ্জাব কেন্দ্রিক
কেন্দ্রীয় সরকার ভোগ করছে। এখন রাজনৈতিক ও সামরিক দমন বিবরণে এখানে বলা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন, বেলুচিস্তানে গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটাকে বলা হচ্ছে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটাকে বলা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সামরিক অভিযান। এই অভিযোগ কি অনেক পুরনো। তো বিচ্ছিন্নতাবাদেও রয়েছে যে পূর্ব পাকিস্তানের মতো বেলুচিস্তানেও সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, যেমন বালুচ লিবারেশন আর্মি BLA দীর্ঘ সময় ধরে সক্রিয় এবং যারা পূর্ণ স্বাধীনতার দাবি জানায়। আমার রাজনৈতিক অধিকার এবং স্বায়ত্তশাসনের কথা বলা হচ্ছে যে এই 6 দফা এবং স্বায়ত্তশাসনের সাথেও কিন্তু মিল রয়েছে, অনুপ্রেরণা হিসেবে কিন্তু বাংলাদেশে রয়েছে। আচ্ছা, সংক্ষেপে দেখি যে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সিন্ড্রোম হলো একটি সতর্কবার্তা যা মনে করিয়ে দিয়েছে প্রান্তিক অঞ্চলের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না করে কেবল সামরিক শক্তি দিয়ে রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করা কঠিন। সো বাংলাদেশের সাথে যে বেলুচিস্তানের জনগণদের বাংলাদেশের স্বাধীনতার সাথে 1971 সালের স্বাধীনতাকামী আন্দোলনের সাথে বেলুচিস্তানের বর্তমান স্বাধীনতাকামী আন্দোলনের একটা মিল রয়েছে। এটাই বলা হচ্ছে বাংলাদেশ সিন্ড্রোম। চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, আন্তর্জাতিক পাতায় এই আর্টিকেলটি দেখি, জাস্ট ওভারভিউ দেখি যে যুদ্ধ এড়াতে জোর চেষ্টা, ইরান এবং যুক্তরাষ্ট্র উত্তেজনা, যে জেনেভায় 3য় দফা আলোচনায় বসছে ইরান এবং যুক্তরাষ্ট্র। তেহরান একে ঐতিহাসিক সুযোগ বলছে। এখানে বলা হচ্ছে কি এই যে ভূমধ্য সাগরের উদ্দেশ্যে গতকাল গ্রিসের ক্রিট দ্বীপ ত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের আরও একটি রণতরী সহ 9টি যুদ্ধজাহাজ ও বেশ কিছু যুদ্ধ বিমানও কি মোতায়েন করা হয়েছে। আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। আচ্ছা, এবার আমরা নেক্সট মতামত পেজে দেখব গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল এখানে রয়েছে। সবার প্রথমে শুরু করা যাক সম্পাদকীয় দিয়ে। যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রদবদল প্রক্রিয়াটি ভালো হলো না, সবাই এটা নিয়ে শঙ্কা প্রকাশ করছে। আমরা দেখি এখানে কি বলা হয়েছে। আচ্ছা, এখানে আহসান এস মনসুর, সাবেক গভর্নর আহসান এস মনসুরের কিছু পদক্ষেপের কথা বলা হচ্ছে যে তিনি ডলারের দাম বাজার ভিত্তিক বিনিময় হার কার্যকর করেন। ডলারের দাম কী করেছেন? বাজার ভিত্তিক বিনিময় হার কার্যকর করেছিলেন। তো বাজার ভিত্তিক বিনিময় জিনিসটাকে এটা আমরা একটু দেখে নিই। ওকে, ডলারের দাম যখন বাজার ভিত্তিক করা হবে, ওকে, তখন কি একটি ব্যবস্থা যেখানে সরকারি হস্তক্ষেপ ছাড়াই বৈদেশিক মুদ্রার বাজার বা ব্যাংকিং খাতে ডলারের চাহিদা ও যোগানোর উপর ভিত্তি করে টাকার বিপরীতে ডলারের দাম নির্ধারিত হয়। টাকার বিপরীতে ডলারের দাম নির্ধারিত হয়। এটি একটি ভাসমান হার যা প্রতিদিনের বাজার পরিস্থিতির সাথে তাল মিলিয়ে ওঠানামা করে। আমরা একটু দেখি এক নজরে মূল বৈশিষ্ট্য কী। নির্ধারণ পদ্ধতি যে খোলা বাজার, ডলারের সরবরাহ কমলে দাম বাড়ে, সরবরাহ বেশি হলে দাম কমে। যে ডলারকে একটা পণ্য হিসেবে দেখা হচ্ছে, যে সরবরাহ কমে যাচ্ছে, সে দাম বেড়ে যাচ্ছে, সরবরাহ যখন বেড়ে যাচ্ছে আবার দাম কমে আসতেছে। এটা হচ্ছে বাজারের বিনিময় হার। আর ক্রলিং পেগ কি? ক্রলিং পেগ বাংলাদেশে বর্তমানে ক্রলিং পেগ বা একটা মধ্যবর্তী ব্যবস্থা চালু রয়েছে, যে ডলারের দামের একটি নির্ধারিত সীমা যেমন 117 টাকা থাকে, যে ব্যাঙ্কগুলো এর আশেপাশে কি লেনদেন করে। এটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে মুদ্রার প্রকৃত মান প্রতিফলিত হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমে। ওকে, এবং বর্তমান পরিস্থিতি কি? এক্সচেঞ্জ রেট সিকিউর তথ্য মতে 2026 সালের মার্চ মাসের শুরুতে এক মার্কিন ডলারের বিনিময় হার ছিল কি 122 টাকার আশেপাশে। এটা হচ্ছে ডলারের একটা বিনিময় হার। আচ্ছা, বাজার ভিত্তিক হারের সুবিধাগুলো আমাদের মনে রাখতে হবে যে বৈধ পথের রেমিটেন্স প্রবাহ বাড়ে। বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়বে, যে কোনো কারচুপি নেই। বাজারের ওপর বিশ্বাস রেখে ডলারের দাম ওঠানামা করছে, যে এই ক্ষেত্রে রেমিটেন্স প্রবাহ কী করতে পারে? বাড়তে পারে। যে যখন তারা দেখবে যে হ্যাঁ ডলার এখন কম, আমি ডলার দেবো, দাম বেড়ে যাবে, এরকম একটা পদ্ধতি। অথবা 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আমদানিকারক এবং রপ্তানিকারকদের জন্য প্রকৃত বিনিময় হার নিশ্চিত হয়। প্রকৃত বিনিময় হার নিশ্চিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের ওপর রিজার্ভ ধরে রাখার চাপটা কী হয়ে যায়? কমে যায়। এটা হচ্ছে ডলারের দাম বাজার ভিত্তিক করেছিলেন আহসান এস মনসুর। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে তারা কী সক্ষম হন, খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ পায়। এছাড়া বলা হচ্ছে যে দুর্বল ব্যাঙ্কগুলোকে একীভূত করে, যে 5টা ইসলামী ব্যাংক একত্রিত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়।
তারপর ব্যাংক কোম্পানি আইন সংশোধনের প্রক্রিয়াও কিন্তু আগায়, যদিও এই সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। তারপর আমরা দেখি যে কী ধরনের সংশোধন দাবি করেছিলেন আহসান এস মানসুর এবং তার দল। আচ্ছা, ব্যাংক কোম্পানি অ্যাক্ট কিন্তু 1991, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো পরিবর্তনগুলো কি? পরিচালনা পর্ষদে পরিবারের সদস্য সংখ্যা কমানো। একটি ব্যাংক থেকে একই পরিবারের সর্বোচ্চ পরিচালক সংখ্যা 5 জন থেকে কমিয়ে 2 জনে নামিয়ে আনার প্রস্তাব করা হয়। ওকে, যে পরিবার কেন্দ্রিক যে ব্যাংকিং ব্যবস্থা সেটার ভেঙে দেওয়ার একটি সূচনা করা হয়, যেটা অবশ্যই প্রয়োজনীয় ছিল। স্বতন্ত্র পরিচালকদের সংখ্যা বৃদ্ধি, যে ব্যাংকের পরিচালক পর্ষদে অন্তত 50% স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয় এবং যা বাংলাদেশ ব্যাংকে তৈরি করা একটি প্যানেল থেকে নির্বাচিত হবেন। এবং পরিচালকদের মেয়াদের সীমাবদ্ধতা সেটা 12 বছর থেকে কমিয়ে 6 বছর, সেটা আবার 2 মেয়াদে 3 বছর করে 2 মেয়াদে করার পরিকল্পনা করা হয়। এবং বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ আইনি স্বায়ত্তশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের বাংলাদেশ ব্যাংক অর্ডার কত সালে? আবার 1972 সালে। সে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের প্রস্তাব করা হয়, যাতে মুদ্রানীতি ব্যাংকিং খাতের তদারকিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা যায়। এখন আর্থিক অপরাধে জবাবদিহিতার ক্ষেত্রে বলা হচ্ছে যে খেলাপি ঋণের জন্য দায়ী কর্মকর্তাদের সরাসরি জবাবদিহিতার আওতায় আনা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংক ব্যবস্থা গড়ে তোলা। আচ্ছা, 2026 সালের ফেব্রুয়ারিতে যে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন, তিনি জানিয়েছেন একটা চিঠিতে, অন্তর্বর্তী সরকারের মেয়াদে ব্যাংক কোম্পানি আইনের এসব বড় বড় সংশোধন বাস্তবসম্মত নয়, প্র্যাগম্যাটিক নয়। এটি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া উচিত। পরবর্তীতে আহসান এস মানসুরকে গভর্নরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এটা আমরা সবাই জানি। আচ্ছা, সো এখানে এই মতামতে বাংলাদেশ ব্যাংকে এমন অপমানজনক অপসারণকে তার প্রাপ্য ছিল কি না, এই আর্টিকেলটা আপনারা পড়ে নেবেন। আমি পাশাপাশি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেখি এখানে কী কী রয়েছে। যে 2023 সালে বাংলাদেশের রিজার্ভ ছিল $48 বিলিয়ন, যে করোনা পরবর্তী সময়ে। আচ্ছা, তার পরবর্তীতে 2024 সালে কিন্তু সেই রিজার্ভটা কমে গেছে একদম $20 বিলিয়ন কমে গিয়েছিল। আচ্ছা, এবার দেখেছি এস আলম এই 7 ব্যাংক থেকে প্রায় 2 লাখ কোটি টাকা আত্মসাৎ করে। ওকে, 2 লাখ কোটি টাকা, এস আলম 2 লাখ কোটি টাকা আত্মসাৎ করে। আচ্ছা, দেশের অর্থনীতি থেকে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন, অর্থাৎ মোট $234 বিলিয়ন বিদেশে পাচার হয়ে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ, যে মার্ডার লান্ডারিং কোনো ফোকাস বা রচনা আসলে আমার ইনফরমেশনটা অবশ্যই করতে হবে, যে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন করে পাচার হয়েছে। $16 বিলিয়ন করে পাচার হয়েছে, মোট $234 বিলিয়ন পাচার হয়ে গেছে আমাদের বাংলাদেশ থেকে। একটা উন্নয়নশীল দেশের জন্য এর চেয়ে খারাপ সংবাদ আর হয় না। আচ্ছা, এই আর্টিকেলটা আপনারা দেখে নেবেন। এই আর্টিকেলে এখানে একটা কথা রয়েছে, যে আমাদের ক্লাসিফাইড লোনের পরিমাপ হচ্ছে 36%, যেটাকে 6,44,000 কোটি টাকা বলা হচ্ছে। এখন এই যে লোনের যে 3টা ক্লাসিফিকেশান, সেই 3টা ক্লাসিফিকেশান আমরা একটু দেখে নিই। হ্যাঁ, ওকে, 3 ধরনের খেলাপি ঋণের কথা আমরা জানি। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের 24-25 সালের সংশোধিত নীতিমালা অনুযায়ী। কী ধরনের ক্লাসিফিকেশন রয়েছে, যে সাবস্ট্যান্ডার্ড রয়েছে, ডাউটফুল ডিএফ রয়েছে, এবং ব্যাড বা লস B/L ব্যাড বা লস, 3 ধরনের। আর এই সবগুলোকে বলছে ক্লাসিফাইড লোন, খেলাপি ঋণ। এখন খেলাপি ঋণ সাবস্ট্যান্ডার্ড কখন হবে? যখন বকেয়ার সময়সীমা, যে ওভার ডিউ লোন আদায় 3 মাসের বেশি 9 মাসের কম সময় একটা লোনের বা ঋণের কিস্তি অনাদায়ী থাকবে। 3 মাস থেকে 9 মাস, 3 মাসের বেশি 9 মাসের কম অনাদায়ী থাকবে, সেটা হবে সাবস্ট্যান্ডার্ড লোন। আর সাবস্ট্যান্ডার্ড লোনের ক্ষেত্রে প্রভিশনিং বা নিরাপত্তা সঞ্চিতি, যেটাকে বলা হচ্ছে, ব্যাংকের নিজস্ব লভ্যাংশ একটা লোনের বিপরীতে জমা রাখে। এবং সাবস্ট্যান্ডার্ড লোনের ক্ষেত্রে এই প্রভিশনটা হচ্ছে 5 থেকে শুরু করে 20% পর্যন্ত, 5 থেকে শুরু করে 20% পর্যন্ত। আর ডাউটফুল ডিএফ লোনের জন্য লোনের যদি কিস্তি 9 মাসের বেশি কিন্তু 12 মাসের কম অনাদায়ী থাকে, 9 মাসের বেশি 12 মাসের কম অনাদায়ী থাকলে সেটাকে আমরা ডাউটফুল লোন হিসেবে
ক্যাটেগরাইজ করতে পারবো। এই ক্ষেত্রে নিরাপত্তা সঞ্চিত হবে 50%। আর ব্যাড বা লসের ক্ষেত্রে 12 মাস বা তার বেশি সময় যদি লোনের কিস্তি বা লোন অনাদায়ী থাকে, লোনের কিস্তি মেনলি বকেয়া সময়সীমা অনাদায়ী থাকে, এক্ষেত্রে প্রভিশন রাখতে হবে 100%। সে 3টা লোন: সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল অ্যান্ড B/L। 3টা। এখানে বলা হচ্ছে আবার যে সাধারণ ঋণের ক্ষেত্রে যেগুলো এখনও ক্লাসিফাইড হয়নি, ওকে, সেগুলোকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড লোন। সেই স্ট্যান্ডার্ড লোনের ক্ষেত্রে ব্যাংকে 0.25% থেকে শুরু করে 5% পর্যন্ত সাধারণ প্রভিশনকে রাখতে হয়। 0.25% থেকে শুরু করে 5% পর্যন্ত প্রভিশন রাখতে হয়। আচ্ছা, নীতিমালা পরিবর্তন যে আন্তর্জাতিক মানদণ্ড IMF-এর শর্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে খেলাপি ঋণের সময়সীমা কিন্তু কমিয়ে আনছে, যাতে ব্যাংক খাতে স্বচ্ছতা বাড়ে। আপনারা দেখে নেবেন, আমি এই শর্ট নোটগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো অবশ্যই। ইটস মাস্ট রিড আইটেম। অপ্রয়োজনীয় কোনো কিছু আমি এখানে উল্লেখ করছি না। আচ্ছা, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার অর্থনৈতিক যুদ্ধ নিয়ে 3টি ভুল ধারণা আমরা একটু এক নজরে দেখি। আচ্ছা, বিশ্ব ব্যাংকের হিসাবে যুদ্ধ যদি আজ শেষ হয় তাহলে দেশটি পুনর্গঠন করতে $588 বিলিয়ন খরচ পড়বে, যা ইউক্রেনের জিডিপির প্রায় 3 গুণ। আচ্ছা, যে 3টি ধারণার কী কী রয়েছে, যে প্রথম ধারণা হচ্ছে রাশিয়ার অর্থনৈতিক ক্ষতি সামাল দেওয়া সম্ভব, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যুদ্ধে রাশিয়ার অর্থনীতিকে মারাত্মকভাবে আসলে ক্ষতিগ্রস্ত করেছে। ওকে, যে 2022 সালের আগ্রাসনের পর রাশিয়া তার সবচেয়ে বড় গ্যাস রপ্তানি বাজার ইউরোপ হারিয়েছে। সো ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। দ্বিতীয় ভ্রান্ত ধারণাটি হচ্ছে যুক্তরাষ্ট্র আর রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক লড়াইয়ে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্র আর রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক লড়াইয়ে আগ্রহী নয় এমনটাও কিন্তু না। এই যে কথায় সহযোগিতার ইঙ্গিত থাকলেও বাস্তবে অর্থনৈতিক চাপ এখনও রয়েছে। ওয়াশিংটন গত অক্টোবরে রাশিয়ার 2টি বৃহত্তম তেল কোম্পানি রসনেফ আর লুকওয়েল এর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা কিন্তু আরোপ করেছে। আচ্ছা, এখানে আবার ট্রাম্প প্রশাসনের রাশিয়ার শ্যাডো ফ্লিটের ওপর ইউরোপের তুলনায় ধীরগতিতে নিষেধাজ্ঞা আছে। শ্যাডো ফ্লিট জিনিসটা কি, এটা আমরা একটু দেখি। এই যে শ্যাডো ফ্লিট বা ছায়াবহর বলতে বোঝাচ্ছে যে একদল পুরনো তেলের ট্যাঙ্কার, ওকে, যেগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বা অন্যান্য পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হয়। রাশিয়া, ইরান, ভেনেজুয়েলার মতো যেসব দেশ পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে তারা রপ্তানি সচল রাখতে এই গোপন নৌবহর কিন্তু ব্যবহার করছে। এগুলো বৈশিষ্ট্য কি, অস্পষ্ট মালিকানা থাকবে, পুরনো জাহাজ, প্রতারণামূলক কৌশল থাকবে, পরিবেশগত ঝুঁকি। তারা কিন্তু কি কোনো বিমা, সঠিক তদারকি কোনো কিছু নেই, বড় ধরনের তেল নিঃসরণ বা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। এখন বর্তমান প্রেক্ষাপটে দেখি যে রাশিয়ার ভূমিকা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর আরোপিত তেলের মূল্যসীমা এড়াতে তারা ব্যাপকভাবে শ্যাডো ফ্লিট ব্যবহার করতে শুরু করে, তাই না? যে বর্তমানে রাশিয়ার অপরিশোধিত তেলের 60%-এর বেশি এই ছায়াবহরের মাধ্যমে পরিবাহিত হয়। ওকে, আর বহরের আকার 2023 সালের শেষ নগরে বহর প্রায় 1100 থেকে 1400টি জাহাজ ছিল বলে ধারণা করা হয়। এতগুলো জাহাজ শ্যাডো ফ্লিটটা অন্তর্ভুক্ত। আর আন্তর্জাতিক পদক্ষেপে বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, যুক্তরাজ্য সহ 14টি দেশ এই নৌবহর কার্যক্রমে বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। 2026 সালের মার্চ মাসে ফিনল্যান্ড ও বেলজিয়াম এই ধরনের বেশ কিছু জাহাজ আটক করেছে। এই ছায়াবহরগুলো শুধুমাত্র নিষেধাজ্ঞা অমান্যই করছে না, বরং তারা সমুদ্রের তলে থাকা সাবমেরিন কেবল অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি করছে বলে সন্দেহ করা হচ্ছে। এটা হচ্ছে শ্যাডো ফ্লিট, যা রাশিয়া, ভেনেজুয়েলা, ইরানের মতো দেশরা ব্যবহার করে থাকে তাদের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য, কিন্তু ইন এ নেগেটিভ ওয়ে। আচ্ছা, এখানে তৃতীয় ভ্রান্ত ধারণাটার কথা বলা হচ্ছে যে ইউক্রেনকে সহায়তা দিতে ইউরোপকে নিজেদের কোষাগার থেকে অর্থ দিতে হবে, কিন্তু বাস্তবতা হলো ইউরোপীয় ইউনিয়নের হাতে একটি বিকল্প আছে, সেটা হচ্ছে যে জব্দ করা রুশ সম্পদ। তো 3টা ধারণার কথা আমরা পেয়েছি, যে রাশিয়ার অর্থনৈতিক ক্ষতি সামাল দেওয়া সম্ভব, কিন্তু রাশিয়ারও আসলে অর্থনৈতিক অনেক ক্ষতি হয়ে গেছে, সামাল দেওয়া অনেকটাই অসম্ভব। আর দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর তাদের যে বাঁকা চক্ষু সেটা অবশ্যই থাকবে। তারা মৌখিকভাবে সহযোগিতার ইঙ্গিত দিলেও বাস্তবে কিন্তু না, বাস্তবে অর্থনৈতিক চাপ কিন্তু এখনও চলছে।
আর তৃতীয় ধারণাটা হচ্ছে যে ইউক্রেনকে সহায়তা দেবে যে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের দেশগুলো। কিন্তু এক্ষেত্রে বাস্তবতা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি বিকল্প পথ রয়েছে, সেটা হচ্ছে জব্দ করা রুশ সম্পদ। আচ্ছা, তো চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, অর্থ বাণিজ্যের আর্টিকেলটি দেখে যে কর্মসংস্থান ও সুধার সহনীয় ও করায় জোর দেওয়া হবে। আচ্ছা, নতুন গভর্নর জনাব মোহাম্মদ মুস্তাকুর রহমানের কথা বলেন, আমরা দেখি যে কী বলছেন আরও। আচ্ছা, তিনি বাংলাদেশ ব্যাংকের প্রথম ব্যবসায়িক গভর্নর। এছাড়া বলা হচ্ছে যে সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করে প্রবৃদ্ধি বাড়াতে হবে। প্রবৃদ্ধি হবে অন্তর্ভুক্তিমূলক, যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায়। এছাড়া বন্ধ কলকারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু করে অর্থনীতির গতিকে কী করতে হবে, সঞ্চার করতে হবে। এবং ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে জোর দিতে হবে, যে গুড গভর্নেন্সে নিশ্চিতে জোর দিতে হবে। এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে কাজের গতি বৃদ্ধির জন্য সিদ্ধান্ত বিকেন্দ্রীকরণে জোর দিতে বলেছেন গভর্নর। আচ্ছা, যেমন পরবর্তী আর্টিকেলে যেখানে আছে যে ব্যবসায়ী গভর্নরের কাছে বেশি প্রত্যাশা ব্যবসায়ীদের, আপনারা এটা দেখে নিন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি যে আবাসন ব্যবসায়ীদের সংগঠন কিন্তু রিহাব, আমরা দেখে নিন। আচ্ছা, এখানে মাথাপিছু গড়াই বেড়েছে, আমরা ওটা দেখছি। দেখার আগে আরেকটা আর্টিকেলের অংশ দেখি যে বিদেশি ঋণ এসেছে, পরিশোধ হয়েছে তার বেশি। আচ্ছা, মোট বিদেশি ঋণ এসেছে, এই ঋণের হিসাবটা আমরা দেখি। অনুদান এসেছে 264 কোটি 16 লাখ ডলার। 264 কোটি 16 লাখ ডলার বিদেশি ঋণ এবং অনুদান। 264 কোটি 16 লাখ ডলার। হ্যাঁ, প্রথম 7 মাসে, চলতি অর্থ বছর প্রথম 7 মাসে। ওকে, আর এখানে কিন্তু ওই যে এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের কথা বলা হচ্ছে। সো এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক সম্বন্ধে একটু জেনে আসি। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হলো এশিয়া ও এর বাইরের দেশগুলোতে টেকসই অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার, ওকে, টেকসই অবকাঠামো উন্নয়নে অর্থায়ন করা। চীনের উদ্যোগে এই ব্যাংকটি প্রতিষ্ঠা হয় 2016 সালের 16 জানুয়ারি। এটা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। সো এর হেডকোয়ার্টার কোথায়, বেইজিং, চীনে। তো বর্তমান অবস্থা দেখি যে নতুন প্রেসিডেন্ট কি 16 জানুয়ারিতে যুক্ত হয়েছেন জু জিয়াই নতুন প্রেসিডেন্ট, দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে 5 বছর মেয়াদী দায়িত্ব পালন করছেন। ওকে, আচ্ছা, 5 বছর মেয়াদী দায়িত্ব পালন করছেন। আচ্ছা, পরবর্তীতে বলা হচ্ছে, আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্যাংকটির কার্যক্রম দেখি যে বাজেট সহায়তা 2025-26 অর্থ বছরে বাংলাদেশ সরকারের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, সংস্কার কর্মসূচির জন্য প্রায় $700 মিলিয়ন বাজেট সহায়তা দেওয়ার প্রাথমিক আশ্বাস দিয়েছে ব্যাংকটি। $700 মিলিয়ন বাজেট সহায়তা দেবে, তাই না? বাজেট সহায়তা দেয় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। বেসরকারি খাতে অর্থায়ন দেয় যে সিটি ব্যাংক পিএলসিকে টেকসই অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য $50 মিলিয়ন ঋণ প্রদান করেছে। যে বেসরকারি খাতে এআইবির প্রথম সরাসরি ঋণ সিটি ব্যাংক পেয়েছে এটি। বিদ্যুৎ খাত, চট্টগ্রাম কালিয়াকৈর বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো উন্নয়নে তারা একটা ঋণ চুক্তি স্বাক্ষরিত করেছে। ভবিষ্যৎ পরিকল্পনা বলা হচ্ছে যে আগামী 5 বছরে বাংলাদেশের জলবায়ু এবং অন্যান্য খাতে $4.5 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ব্যাংকটির। আর প্রধান লক্ষ্য এবং কৌশল 2030 সালের মধ্যে একটু খেয়াল করি তাহলে কী হবে এখানে, যে সবুজ অবকাঠামো 2025 সালের মধ্যে অনুমোদিত ঋণের 50% জলবায়ু অর্থায়নে ব্যয় করা। সবুজ অবকাঠামো বেসরকারি খাত 2030 সালের মধ্যে মোট প্রকল্পের 50% বেসরকারি খাতের অংশীদারিত্বে সম্পন্ন করতে হবে। এবং আঞ্চলিক সংযোগ, যে 2030 সালের মধ্যে 25-30% প্রকল্প আন্তর্দেশীয় সংযোগ বা ক্রস বর্ডার কানেক্টিভিটির ওপর ভিত্তি করে করা। এবং আজকের সর্বশেষ আর্টিকেলটি দেখি, সেটা হচ্ছে মাথাপিছু আয়ের একটি তথ্য দেওয়া হয়েছে বিবিএস থেকে। মাথাপিছু আয় বেড়েছে, আমরা জাস্ট মাথাপিছু আয়ের হিসাবটা দেখি। আচ্ছা, এখানে বিগত 4 অর্থ বছরের মাথাপিছু আয়ের হিসাব আমি এখানে উল্লেখ করেছি, সেটা দেখি যে 2023-24 2021-22 অর্থ বছর, যেটা 2023 সালে হিসেব করা হবে,
2021-22 অর্থ বছরে আমাদের মাথাপিছু আয় ছিল 2793 মার্কিন ডলার। এটা মার্কিন ডলারে, হ্যাঁ, 2793 মার্কিন ডলার, যা এই যাবৎকালে সর্বোচ্চ ছিল। আচ্ছা, তারপর 2022-23-এ হয়ে গেছে 2749 মার্কিন ডলার, 2023-24-এ হয়ে গেছে 2738 মার্কিন ডলার, কমে গেছে। আচ্ছা, কমতে কমতে আবার একটু বেড়েছে, যে 2024-25-এ 2769 মার্কিন ডলার মাথাপিছু আয় হয়ে গেছে। আমি এখানে একটা স্ট্যাট দিয়েছি চিত্রের মাধ্যমে, আপনারা এটা দেখে নিতে পারেন। একটা বিবিএস, এটা যে কোনো পরীক্ষাতে যে কোনো লেখনীতে এটা উল্লেখ করা যেতে পারে যে মাথাপিছু আয় মার্কিন ডলারে, এবং অর্থ বছরের এখানে থাকবে 21-22 অর্থ বছরে 2793 ছিল। আমি ধরেছি 2750 আর 2800, যেহেতু এর মধ্যে আছে আমাদের হিসাবটা। তো 21-22 অর্থ বছরে 2793, 22-23 অর্থ বছরে 2749, আচ্ছা 23-24 অর্থ বছরে 2738, এবং 24-25 অর্থ বছরে 2769 মার্কিন ডলার। তো আশা করি আপনারা উপকৃত হবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই চেক করবেন, আমি এই শর্ট নোটগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।